ঢাকা জেলার এই অঞ্চলটি বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রায় নিশ্চিতভাবেই প্লাবিত হয়। শীতলক্ষ্যা নদী এখানে শুধু একটি নদী নয়, এটি গোটা এলাকার জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়। নদীর দুতীর ঘেঁষে 1 থেকে 1.5 মাইল পর্যন্ত এলাকা বর্ষাকালে তুলনামূলক নিরাপদ থাকে, কিন্তু তার ভেতরে ঢুকলেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। বর্ষা নামলেই পথ যেন হঠাৎ করে নিজের পরিচয় পাল্টে ফেলে। শুকনো মৌসুমে যে রাস্তা 2 মাইলে পেরোনো যায়, বর্ষায় সেখানে পৌঁছতে 5 মাইল ঘুরতে হয়। অনেক গ্রাম তখন বাস্তবিক অর্থেই দ্বীপে পরিণত হয়। চারপাশে শুধু জল জল আর জল। এই অঞ্চলে চলাচলের জন্য নৌকা শুধু বাহন নয়, বেঁচে থাকার শর্ত। কোথাও বড় নৌকা চলে, কোথাও ছোট ডিঙি, আবার কোথাও নৌকার বদলে বাঁশের সাঁকো কিংবা কাঠের পুলই একমাত্র ভরসা। এসব সাঁকো বা পুল পার হওয়া কোনো সাধারণ কাজ নয়। যাদের অভ্যেস নেই তাদের জন্য এগুলো প্রায় মৃত্যু ফাঁদ। কোথাও দুটো বাঁশ পাশাপাশি পাতা, নিচে খুঁটি গেঁথে কোনো রকমে দাঁড় করানো। ধরার জন্য পাশে কোনো হাতল নেই। মাঝপথে উঠেই দেখা যায় যে বাঁশটি থাকার কথা ছিল সেটি নেই। শুধু একটি বাঁশের ওপরই ভারসাম্য রেখে চলতে হচ্ছে। একটু অসাবধান হলেই পুরো সাঁকো নৌকার মতো দুলে ওঠে। কাঠের পুলগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। গরু ছাগল চলাচল করতে করতে 1 বছরের মধ্যেই সেগুলো জীর্ণ হয়ে যায়। 4টি তক্তার জায়গায় কখনো দুটো, কখনো একটি মাত্র তক্তা টিকে থাকে। কোথাও আবার তক্তা পুরো উধাও। সেই শূন্যতা ভরাট করা হয়েছে পাশাপাশি দুটো বাঁশ বসিয়ে। এসব পুলে পা রাখা মাত্র কাঠের খুঁটি বুড়ো মানুষের দাঁতের মতো খটখট শব্দ করে নড়ে ওঠে। নিচে অথই পানি, স্রোত প্রবল, পা পিছলে পড়লে বিপদ অনিবার্য। আর সাঁতার না জানলে সে বিপদ নিশ্চিত মৃত্যুতে রূপ নেয়। গ্রামের মানুষের আর্থিক অবস্থার মতোই এই সাঁকো পুলগুলোর স্থিতিও ভঙ্গুর। কোনোটা ভেঙে পড়বে কখন তা বলা যায় না। এই অনিশ্চিত ভূপ্রকৃতির মধ্যেই কলিমদ্দি দফাদারের জীবন গড়ে উঠেছে। খুব অল্প বয়সেই ২০ বা ২২ বছর বয়সে সেই ইউনিয়ন বোর্ডের দফাদারি কাজে ঢুকে পড়েছিল। সেই থেকে সে পরিচিত কলিমদ্দি দফাদার নামে। এখন তার বয়স প্রায় ৬০। চুলদাড়িতে পাক ধরেছে, শরীরের জোর কমেছে, কিন্তু নামের সঙ্গে দফাদার শব্দটি এখনও সমানভাবে জুড়ে আছে। একসময় সে লাঠি খেলা জানত, শরীরী কসরতে পারদর্শী ছিল। এখন আর লাঠি খেলে না, কিন্তু বাবরি চুল রেখে দিয়েছে একটা ঐতিহ্যের মতো, অতীতের স্মৃতি হিসেবে। দফাদার পদটি গ্রামাঞ্চলে মর্যাদার। চৌকিদারদের সর্দার হওয়া মানেই একটি কর্তৃত্বের অবস্থান। লোকেরা তাকে দফাদার সাব বলে ডাকে, সম্মান করে। কিন্তু এই মর্যাদা তার চরিত্রে কোনো অহংকার আনেনি। তার আচরণ সহজ, কথাবার্তা সরল, হালকা রসিকতায় সে স্বচ্ছন্দ। একসময় রাত জেগে পুঁথি পড়ত, পুরনো কাহিনী আর ছড়ায় তার আগ্রহ ছিল। সপ্তাহে একদিন থানায় হাজিরা দিতে হয় তাকে। সেখানেও তার মান আলাদা। বড় দারোগা কিংবা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টরা তাকে সম্বোধন করেন স্বাভাবিক ভদ্রতায়। কেউ কেউ আবার আপনি বলেও সম্মান দেখান। অথচ একই লোকেরা চৌকিদারদের সঙ্গে কথা বলেন তুই তোকারিতে, প্রয়োজনে গালিগালাজ করতেও কুণ্ঠা করেন না। কলিমদ্দির সংসার খুব সাধারণ। তার বাড়ি বলতে একটি ছনের ঘর আর তালপাতার ছাউনি দেওয়া একচালা রান্নাঘর। সামনে ছোট্ট উঠোন। উঠোনের সামনে প্রায় 5 কাঠা জমিতে সে আগুইনা চিতা চাষ করে। এই লতার নিচের মূল কবিরাজি ওষুধ তৈরির কাজে লাগে, যা শহরের কারখানায় ভালো দাম। কিন্তু জমি অল্প, ফসলও সীমিত। 2 মাসের খাবার জোটে, বাকি সময় বাজার থেকে কিনেই চলতে হয়। স্ত্রী আর ছেলে মেয়ে মিলিয়ে 5 জনের সংসার, বেতন সামান্য। কয়েকটি ফলের গাছ, আম কাঁঠাল পেয়ারা পেঁপে, অতিরিক্ত আয়ের ভরসা। একটি ছোট গাভী আছে, 1.5-2 সের দুধ দেয়। আধসের রেখে বাকিটা সে সকালের বাজারে বিক্রি করে। স্ত্রীর একটি ছাগল, কয়েকটি হাঁসমোরগও আছে। এই সব মিলিয়েই সংসার কোনো মতে চলে। চালের দাম বাড়লে উপোস আসে, কিন্তু কলিমদ্দি কখনো কারো কাছে হাত পাতে না। ধার কর্জ করে মর্যাদা খোয়ানো তার স্বভাবে নেই। দুর্দিনেও সে প্রাণচঞ্চল। বাজারের চা দোকানে বসে সে রসিকতা করে, কথা বলে। তার মাথার ভেতর যেন সবসময় রসিকতার জাহাজ ভাসে। এইভাবেই তার জীবন চলছিল, যখন সময় বদলে গেল। ১৯৭১ সাল, ভাদ্রের শেষ। চারপাশে প্লাবনের পানি কানায় কানায় ভরা। যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিকেই খানসেনারা থানা সদর দখল করে নিয়েছে। থানার কাছেই ঢাকা চট্টগ্রাম রেললাইন, নদীর ওপর পুল। নিরাপত্তা জোরদার করার অজুহাতে তারা ধীরে ধীরে ভেতরের গ্রামগুলোতেও ঢুকে পড়েছে। কলিমদ্দির বোর্ড অফিস শীতলক্ষ্যার তীরে বাজার এলাকায়। নদীর এপারে ওপারে বড় বড় কলকারখানা। সেগুলোর নিরাপত্তার জন্য খানসেনারা বাজার সংলগ্ন হাইস্কুলে ছাউনি করেছে। নদীর ওপারে মিলের রেস্ট হাউসেও আরেকটি ছাউনি। চারপাশে শক্ত পাহারা। তবুও মাঝে মধ্যে রাতের আধারে গুলির শব্দ শোনা যায়।
কোথা থেকে মুক্তিযোদ্ধা আসে, কিভাবে আক্রমণ করে, আবার কিভাবে মিলিয়ে যায়, খান সেনারা তার কোনো রহস্য ভেদ করতে পারে না। উত্তেজনা বাড়ে। হাটবাজারের মানুষ, শ্রমিক, দোকানদার, স্কুলের শিক্ষক, ছাত্র সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে বন্দুক তাক করে জিজ্ঞাসাবাদ চলে। সবাই একই উত্তর দেয়, তারা কিছু জানে না। এই ভয় আর অনিশ্চয়তার মধ্যেই এলাকায় ঘটে যায় সেই ঘটনা যা মানুষের মনে যুদ্ধকে আর কোনো দূরের শব্দ হিসেবে রাখে না, বরং ঘরের ভেতর টেনে আনে। বাজারের পশ্চিম দক্ষিণ দিকে কয়েক ঘর গন্ধবণিক বাড়ুই জাতের হিন্দুদের বসবাস। এরা বহু পুরুষ ধরে এখানকার বাসিন্দা। নদীর ঘাটই তাদের দৈনন্দিন জীবনের কেন্দ্র। সেখানেই স্নান, কাপড় ধোয়া, কলসি ভরে পানি আনা সবকিছুই চলে। বাজারের দক্ষিণে সেই ঘাটটি ছায়াঘন বাঁশঝাড়, সুপারি, কলাগাছ আর পানের বরজে ঘেরা। আঁকাবাঁকা একটি সরু ইউনিয়ন বোর্ডের কাঁচা রাস্তা সেখান দিয়ে নেমে গেছে নদীর দিকে। হাটবাজার এখন আর আগের মতো জমে না। খান সেনাদের উপস্থিতিতে মানুষের চলাফেরা কমে গেছে। তবু ঘাটে আসা বন্ধ হয়নি, কারণ পানি ছাড়া জীবন চলে না। অনেক সময় ঘাটেই কান পাততে হয়, কে কোথায় আছে, কোথায় সেনা টহল, কোন পথে বিপদ কম। সেই উদ্দেশ্যেই সেদিন মধ্যাহ্নে ঘাটে এসেছিল হরিমতি আর তার মেয়ে সুমতি। হরিমতি গরিব বিধবা, কোনো জমি জমা নেই। রাতভর ঢেকিতে চিড়াকোটা, দিনে মুড়ি ভাজা, এই করেই তাদের সংসার চলে। সুমতি যুবতী, মায়ের সঙ্গে কাজ করে। ভাগ্যের প্রতি তাদের কোনো দাবি নেই, শুধু দিন পার করার চেষ্টা। সেদিন নদীর পানি ভরা। মা মেয়ে ভেজা কাপড়ে স্নান সেরে কলসি কাঁধে তুলে বাড়ির পথ ধরেছিল। ঠিক সেই সময়ই ভাগ্যের নিষ্ঠুরতা তাদের সামনে দাঁড়ায়। দক্ষিণ দিক থেকে বন্দুক কাঁধে ৫ জন খান সেনা এসে পৌঁছয় রাস্তার সংযোগস্থলে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। আতঙ্কে কলসি ফেলে মা মেয়ে পশ্চিম দিকে দৌড় দেয়। আঁকাবাঁকা ছায়াঘন পথ ধরে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা শুরু হয়। পিছনে ধাওয়া, বুটের শব্দ, ভারী শ্বাস, বন্দুকের ভার, সবকিছু মিলিয়ে পথ যেন আরও সংকীর্ণ হয়ে আসে। আশেপাশের মানুষ দৃশ্যটি দেখে যার যার মতো করে আত্মগোপন করে। কেউ ঝোপে, কেউ জঙ্গলে। গর্ভবতী নারীরা কান্নারত শিশুর মুখ চেপে ধরে। এই অঞ্চলে বেঁচে থাকার নিয়ম একটাই, চোখে না পড়া। ভেজা কাপড়ে মাইলখানেক দৌড়ানোর পর হরিমতির শক্তি ফুরিয়ে আসে। সুমতিও আর টানতে পারে না। রাস্তার পাশে প্রাইমারি স্কুলের ঘর চোখে পড়ে। শেষ আশ্রয়ের আশায় তারা সেখানে ঢুকে পড়ে। স্কুলঘর ফাঁকা। দেওয়ালে ব্ল্যাকবোর্ডে খড়ি দিয়ে লেখা অর্ধসমাপ্ত একটি অঙ্ক। মেঝেতে নীরবতা। একটি ছুঁচো ইঁদুর ছুটে পালায়। ৪টি দরজা, সব জানালা খোলা। কিন্তু সেই খোলামেলাই তাদের সর্বনাশ ডেকে আনে। খান সেনাদের বুটের শব্দ থামে না। তারা স্কুলঘরে ঢোকে। কিছুক্ষণ আর্তনাদের শব্দ ওঠে। তারপর সব নিঃশব্দ। মা মেয়েকে হত্যা করা হয় না। রক্তাক্ত অজ্ঞান অবস্থায় ফেলে রেখে তারা বেরিয়ে যায়। কিছুদূর যেতেই হঠাৎ গুলির শব্দ। কোথা থেকে এলো বোঝার আগেই একজনের মৃত্যু হয়। বাকিরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আরও একজন আহত হয়। নিহত সঙ্গীকে ফেলে রেখে তারা কোনোমতে ছাউনিতে ফিরে যায়। এই ঘটনার পর এলাকায় পরিস্থিতি আরও কঠোর হয়ে ওঠে। মুক্তিফৌজ নিধনের নামে প্রতিদিন অভিযান শুরু হয়। দল বেঁধে খান সেনারা গ্রামে গ্রামে ঘোরে। বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই ইউনিয়ন বোর্ড অফিস খোলা রাখার দায়িত্ব পড়ে কলিমুদ্দি দফাদারের ওপর। অপেক্ষাকৃত কম বয়সী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ভয়ে আসেন না। মেম্বাররা আত্মগোপনে, কিন্তু অফিস খোলা রাখার অনুমান করার উপায় নেই। কলিমুদ্দি প্রতিদিন বাজারে আসে। খান সেনারা তাকে নিজেদের অভিযানের সঙ্গী করে নেয়। সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে, আদেশ পালন করে, সন্দেহের কারণ নেই। সে দিনের বেলা আর বাড়ি যেতে পারে না, বাজারেই খেতে হয়। খাবারের জন্য ৩ টাকা দেওয়া হয়। মানুষ মুখে মুখে প্রশ্ন তোলে, সে কি রাজাকারে ভর্তি হয়েছে? কলিমুদ্দি নিজেও জানে না সে কি হয়ে যাচ্ছে। সে শুধু হুকুম পালন করে। বাজারের লোকজন কখনো কখনো অনুযোগ জানায়। কলিমুদ্দি তখন শুধু হাসে। সরকারি লোক হিসেবে কর্তব্য পালনের কথা বলে এড়িয়ে যায়। এর বেশি কোনো ব্যাখ্যা সে দেয় না। এইভাবেই আসে বুধবার। আশেপাশে কোথাও হাট নেই। সকাল ১০টায় তার ডিউটি পড়ে। আজ পশ্চিম দিকে অভিযান। লক্ষ্য একটি গ্রাম, সেখানে বহু হিন্দুর বাস। আরও লোক আশ্রয় নিয়েছে। অভিযোগ, সবাই মুক্তিফৌজের সহযোগী।
আগুন দেওয়ার সরঞ্জাম, অস্ত্র সব প্রস্তুত। কলিমদ্দি সামনে থেকে পথ দেখায়। বেলা বাড়ে, মাঠের ওপর দিয়ে সরু কাঁচা রাস্তা, সামনে গ্রাম, রোদ ঝলমলে। হঠাৎ রাস্তার পাশে গরু খেদিয়ে নিয়ে যাওয়া একটি কিশোর চোখে পড়ে। মুহূর্তের মধ্যে গুলি। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। সে কলিমদ্দির শৈশবের বন্ধুর ছেলে। একবার মা শব্দটি উচ্চারিত হয়, তারপর নীরবতা। কলিমদ্দি এগিয়ে যায়, গ্রাম শূন্য, লোকজন আগেই পালিয়েছে। বাওয়া ধানের ক্ষেত, অথই পানি। কেউ নাওকন্দায়, কেউ কচুরিপানায় নিচে লুকিয়ে। অভিযান এগোয়, কিন্তু শিকার নেই। ঘরবাড়ি ফাঁকা, প্রাণী পর্যন্ত লুকিয়ে পড়েছে। শেষে সামনে আসে কাঠের পুল, বর্ষাকালে গ্রামে ঘোকার একমাত্র পথ। নিচে খাল, দুপাশে প্লাবিত ধানের ক্ষেত। কলিমদ্দি পুলে ওঠে, ধীরে ধীরে এগোয়। পুল কাঁপে। মাঝামাঝি পৌঁছে এক মুহূর্ত নিচের দিকে তাকায়, তারপর পচা তক্তাসহ পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। যারা অভিযানে গিয়েছিল সবাই ফিরে আসে না। ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় কলিমদ্দিকে আবার দেখা যায় বাজারের চা স্টলে। চারপাশে সবাই মুক্তিযোদ্ধা। সে একাই পুরনো সরকারি পোশাকে। কলিমদ্দি দফাদার।